আমার প্রতিষ্ঠানের নাম এগ্রন গ্লোবাল লিমিটেড। এটা যাত্রা শুরু হয়েছিল এগ্রন নার্সারি থেকে। আপনার এই আইডিয়াটা কোথা থেকে আসলো যে আপনি এগ্রিকালচার নিয়েই কাজ করবেন? ভাই পেটে খাবার না থাকলে ওই ধর্মের বাণী দিয়ে লাভ আছে? তখনই চিন্তা করলাম যে না, চাকরি বাকরি যদি করতেই হয় তাহলে আমার ইনকামটা লাগবে 1,00,000 টাকা। আর তো গভর্নমেন্টে চাকরি করে তো 1,00,000 টাকা মাসে ইনকাম হবে না। তাহলে কি করা যায়? আপনারা জানেন যে কম টাকায় যদি কিছু ব্যবসা করতে হয় তাও এগ্রিকালচার, তাহলে আমার মনে হয় বগুড়ার মতো বেস্ট জায়গার বাংলাদেশের অন্য কোথাও নেই। আপনি স্যালারি হিসেবে না? আমি স্যালারি নিই। হ্যাঁ, আমার স্যালারি 8,00,000 টাকা। 15,000 টাকা ইনভেস্ট থেকে শুরু করে এখন 200 জন মেম্বার। আপনি যখন শুরু করেন তখন কি শুরু থেকেই আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউবের মাধ্যমে, নাকি শুরুতে অফলাইন ছিল তারপর অনলাইনে আসা, নাকি অনলাইন ছিল পরে? ভাই আমার ধরেন 15,000 টাকা পুঁজি দিয়ে শুরু করলাম, কিস্তির টাকা তুলে নিয়ে গেলাম, নিয়ে যখন প্রতিষ্ঠান বানালাম, চারা রেডি, ওই সময় করোনা। অনলাইনে কন্টেন্ট মেকিং করতাম বা বিভিন্ন কন্টেন্ট লেখা হতো। কিন্তু ওদের চাইতে আপনি ডিফারেন্ট কি করতেছেন? এইটা বাংলাদেশে কেউ করতে পারে নাই, তাই হচ্ছে এটা ব্যবসা হয় নাই। আর আপনি এগ্রোয়ান বা এই সামিউল কোথায় থেকে পড়াশোনা করছে আর কোথায় কাজ করছে, মানুষ এটা দেখতে যায় না। মানুষ দেখে যে সার্ভিস আর কোয়ালিটি আর কাস্টমার সার্ভিস কি দিচ্ছে, কেন দিচ্ছে আর কোথায় কি করতেছে। যে কারণে বাংলাদেশের হিস্টোরিতে শুনবেন, কখনো শুনেন নাই যে 35,000 মানুষের কাছ থেকে টাকা নিয়ে ট্রেনিং করাছে এরকম কোনো প্রতিষ্ঠান বা কোনো এনজিও আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখানে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি কথা বলার জন্য আপনার বিজনেস জার্নি নিয়ে। আপনি কিভাবে শুরু করলেন? ধন্যবাদ জেরিন ভাইয়া। আমরা আসলে উদ্যোক্তা, তাই না? আপনি জি। উদ্যোক্তা, আমি উদ্যোক্তা। সো উদ্যোক্তাদের জার্নিগুলো এত সহজ হয় না, কারণ উদ্যোগী মানেই হচ্ছে কঠিন একটা জার্নি। সো আলহামদুলিল্লাহ আমি ট্রাই করব যে আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগের পিছনে এবং সামনে যা যা ঘটেছে এই পডকাস্টে বলার জন্য। সো আমি খুবই আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই অপরচুনিটিটা আমাকে দেওয়ার জন্য, যে আমার জার্নিগুলো বা আমার যে কষ্টের কথা, ভালোর কথা, সব তথ্যগুলো দর্শক জানতে পারবে। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেকেই আপনার সম্পর্কে হয়তো জানবে না। আমি আমাদের এই পডকাস্টের থ্রুতে সবাইকে আপনার সম্পর্কে একটু জানাতে চাই। আপনি যদি খুব সংক্ষেপে আপনার পরিচয়টা একটু সবার জন্য বলতেন, যে আপনি কে, আপনি কি করতেছেন? আমরা জানি যে আপনি একটা এগ্রিকালচার কোম্পানি চালাচ্ছেন। বাট পুরোটা সম্পর্কে একটু যদি সংক্ষেপে। সংক্ষেপে বলতে গেলে আমার নাম সামিউল। আমি অ্যাজ এ একজন এন্টারপ্রেনার। আপনি জানেন যে আমি কৃষি নিয়ে কাজ করি। সো কৃষি মানে হচ্ছে যে কৃষক। সো ওই জায়গা থেকে আমার পরিচয়, আমি একজন কৃষক। তবে বাংলাদেশ স্মার্ট হওয়ার আগে আমরা নাম দিয়েছিলাম যে আমরা স্মার্ট কৃষক। সো আমি প্রথম সাইনবোর্ডটা লাগাইছিলাম যে আমি স্মার্ট কৃষক। আর আমরা যে কৃষিটা নিয়ে কাজ করছি এটা হচ্ছে স্মার্ট কৃষি। সো এই যে সাইনবোর্ড লাগানোর পরে আমরা যে কাজটা করলাম, বাংলাদেশের কৃষক বলতে তো সব বয়স্ক মানুষ যারা কম শিক্ষিত, এই মানুষগুলোকে ধরা হয়। তো এই চেঞ্জ নিয়ে আসার জন্য আমরা বেসিক্যালি যে কাজটা করেছি, আমি নিজে যেমন স্মার্ট কৃষক সেজেছি, দেন আমার সাথে এরকম 5 থেকে 6 লক্ষ মানুষকে যুক্ত করেছে যারা স্মার্ট কৃষক, এই সাইনবোর্ডটা লাগাইছে। আর সেই সুবাদে বলতে পারেন যে পরবর্তীতে পুরো বাংলাদেশ যখন স্মার্ট হয়ে গেল, তখন তো এই স্মার্ট নিয়ে তো কারাকারি শুরু হয়ে গেল। বাট এই জার্নিটা আমরা 2020 সালে শুরু করেছি স্মার্ট কৃষি নিয়ে। আর আমার পরিচয় বলতে আমি কৃষক এবং কৃষি নিয়েই কাজ করি। সেই সুবাদে কাজ করতে করতে যে একজন কৃষক থেকে যে কৃষি উদ্যোক্তা হওয়া যায় এবং কৃষি উদ্যোক্তা থেকে যে একজন বিজনেসম্যান হওয়া যায়, এই জার্নিটা আমার এই 6 বছরের ক্ষেত্রে আপনি জানতে পারবেন এই পডকাস্টে আর কি। আচ্ছা। আ আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের আসলে এখন প্রতিষ্ঠানে কতজন কাজ করতেছে? আমার প্রতিষ্ঠানের নাম এগ্রোয়ান গ্লোবাল লিমিটেড। এটা যাত্রা শুরু হয়েছিল এগ্রোয়ান নার্সারি থেকে। আচ্ছা। সো এগ্রোয়ান নার্সারি থেকে এগ্রোয়ান, তারপরে এগ্রোয়ান থেকে এগ্রোয়ান গ্লোবাল লিমিটেড। সো আমরা এই মুহূর্তে যে কাজটা করতেছি, এগ্রোয়ান গ্লোবাল লিমিটেডের আন্ডারে এগ্রোয়ান সিড কোম্পানি আছে, এগ্রোয়ান ফার্টিলাইজার কোম্পানি আছে, এগ্রোয়ান পেস্টিসাইড কোম্পানি আছে, এগ্রোয়ান ওয়ান অফ দ্য বাংলাদেশের বিগেস্ট একটা সিডলিং ইন্ডাস্ট্রি আছে, এবং এর আন্ডারে এগ্রোয়ান ভেটেনারি সাইটগুলো আমরা চালু করতেছি। তো সব কিছু মিলে এগ্রোয়ানের যে এগ্রো ইনপুট, অর্থাৎ আপনি পলিহাউস ম্যাটেরিয়ালস, মডার্ন এগ্রিকালচার অ্যাক্সেসরিজ যা লাগে, আমরা এই এগ্রোয়ান গ্লোবাল আন্ডারে আমরা সব কিছু দিচ্ছি। আর এমপ্লয়ের কথা বললেন যে এগ্রোয়ানের যাত্রা শুরুর ক্ষেত্রে আমি একা যাত্রা শুরু করি 2020 সালে, ঠিক করোনার 2 মাস আগে। আর এর পরবর্তীতে আমার সাথে আমার টিম মেম্বার 200+ এখন টিম মেম্বার। আর এর চেয়ে বড় টিম হচ্ছে যে আমরা কিছু ভলেন্টিয়ার অ্যাড করতে পেরেছি। ভলেন্টিয়ার মানে হচ্ছে যে এগ্রোয়ানের যারা ডিলার, পার্টনার, লিডার, এরকম কিছু টার্ম শুনতে পাবেন যেগুলো আসলে গতানুগতিক বিজনেসের সাথে এগুলো টার্ম যায় না।
সো এরকম কয়েক হাজার মানুষকে আমাদের টিমে আমরা ইনক্লুড করেছি, যার মাধ্যমে আমরা 5 লক্ষের উপরে কৃষক বা এন্টারপ্রেনারকে আমরা সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, আপনার এই আইডিয়াটা কোথা থেকে আসলো যে আপনি এগ্রিকালচার নিয়েই কাজ করবেন? কারণ সাধারণত সবার পড়াশোনা শেষ করার পরে সবার টার্গেট থাকে যে কেউ ডক্টর হতে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে, অথবা এখন খুবই একটা ফ্যান্সি টার্ম চলে আসছে সবাই ফ্রিল্যান্সিং করবে। কিন্তু আপনি এগ্রিকালচারেই কেন? মানে এটা আর আপনার একটু যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা বলতেন ওইখান থেকে মানে যদি ইস্যুটা আসতেন। হচ্ছে দেখেন, কৃষক কারা হয়? যাদের জ্ঞান বুদ্ধি কম থাকে, এই মানুষগুলোই কিন্তু কৃষক হয়। তো আমার খুব ভালো জ্ঞান বুদ্ধি নাই, যে কারণে কিন্তু আমি বাছাই করে আমার পড়াশোনা এগ্রিকালচারে, আমরা ডিপ্লোমা ইন এগ্রিকালচার করি। তো আচ্ছা। এই ডিপ্লোমা এগ্রিকালচার করা মানে হচ্ছে নর্মালি মানুষ জানে যে ভালো কোনো মানে পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক কোনো কলেজগুলোতে চান্স পায় না, তাই তারা ডিপ্লোমা করতে চায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সো শর্টকাট পাস করে কিছু একটা করা। তো চিন্তাভাবনা ছিল যে ফ্যামিলি খুব নিডি। তো নিডি ফ্যামিলিতে সব হয় কি যে যত তাড়াতাড়ি সংসারে হাল ধরা যায়। হ্যাঁ। তো ওই যে যত তাড়াতাড়ি হাল ধরার জন্য আমরা 4 বছরের কোর্সটা বেছে নিয়েছিলাম। তো ডিপ্লোমা করা হয়, ডিপ্লোমা এগ্রিকালচারে করি। তো সেই সময় চিন্তা ছিল যে সবাই ডিপ্লোমা করার পরে জানেন যে উপসহকারী কৃষি কর্মকর্তা সরকারি একটা চাকরি আছে। তো এটাই সবার মেন টার্গেট ছিল। আমি মাঝামাঝি থেকে যখন একটু বোঝা শুরু করলাম যে পড়াশোনা করে কি করব, কি করা উচিত, তখনই চিন্তা করলাম যে না, চাকরি বাকরি যদি করতেই হয় তাহলে আমার ইনকামটা লাগবে 1 লাখ টাকা। তো গভর্নমেন্টে চাকরি করে তো এই 1 লাখ টাকা মাসে ইনকাম হবে না। তাহলে কি করা যায়? তো ওই সময় চিন্তা ছিল প্রাইভেট কোনো প্রতিষ্ঠানের সাথে থাকবো, যত কাজ করাই করবো, কিন্তু মাসিক ইনকাম 1 লাখ টাকা হওয়া লাগবে। সেই চিন্তাটা কখন? 2011-12 সালের কথা। সো এখনই 1 লাখ টাকা কিন্তু কিছু না। না, হ্যাঁ, কিন্তু ওই সময় কিন্তু 1 লাখ 1 লাখ টাকা টাকা যে অনেক। 6 ডিজিট, এটা অনেক বড় সংখ্যা ছিল। তো এরকম একটা ড্রিম ছিল। পরবর্তীতে ব্যাচেলর অফ এগ্রিকালচার এডুকেশন শেষ করি। কিন্তু শেষ করার জার্নিটা এত সহজ ছিল না। আচ্ছা। পরে ডিপ্লোমা শেষ করে ওই যে বললাম যে নিডি ফ্যামিলি হওয়ার কারণে আমার চাকরিতে যেতে হয়, এবং চাকরি কি আমি স্টার্ট করি মাত্র 4,500 টাকা স্যালারির দিয়ে একটা সাইকেল নিয়ে প্রতিষ্ঠানে। একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের বড় প্রতিষ্ঠান, সেখানে সাইকেল নিয়ে যাত্রা শুরু করি। তো তারপরে দীর্ঘ 5.5 বছরের মতো, 5.5 বছর একটা প্রতিষ্ঠানের সাথে ছিলাম। তারপরে আরও 2-2.5 বছর আরেকটা প্রতিষ্ঠানের সাথে। তারপরে পার্টনারশিপে ছিলাম 2 বছরের মতো। দেন আমার প্রতিষ্ঠান 6 বছর। এই জার্নি, এই জার্নির মধ্যে আর কি পুরা বাংলাদেশের কৃষি, কৃষক, বাংলাদেশের পলিসি এগুলো নিয়ে কাজ করার দেখা হয়েছে আর কি। আচ্ছা, আপনি ১ম এ শুরু করেন কোথা থেকে আসলে? মানে এটা কোন জায়গায়? আপনার প্রথমে হোম শুরু টাউন? করি বলতে আমার জব ক্যারিয়ার একটা আছে, আর একটা হচ্ছে বিজনেস ক্যারিয়ার আছে। সো জব ক্যারিয়ারটা আমার শুরু হয় হচ্ছে আমার লোকাল এরিয়ায় সাইকেল নিয়ে কাজ করা। আমার এরিয়া ছিল হচ্ছে 30-40 কিলোমিটার, সাইকেল নিয়ে আপনার কাজ করতে হবে। মানে এটা প্রমোশনাল কাজগুলো আর কি। হ্যাঁ, কোম্পানি থাকে না যে পেস্টিসাইড বা ফার্টিলাইজার প্রমোশন করতে হয়, তো ওই জায়গাতে সাইকেল নিয়ে আমরা জার্নি শুরু হয় 4,500 স্যালারি দিয়ে। দেন তারপরে ওখান থেকে আমি আরেকটা প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু করি রাজশাহীতে। তারপরে সারা বাংলাদেশে দৌড়াদৌড়ি এভাবে চলছে আর কি। আপনার ১ম ব্রাঞ্চটা আপনি কোথায়? আমার বিজনেসের জার্নিটা আসলে যখন চাকরি করলাম 7.5 বছরের মতো, এদিকে পার্টনারশিপে ছিলাম 2 বছরের মতো। তো এই করতে যেয়ে যেটা দেখা হয়েছে যে ধরেন আপনি যদি নিজের মতো কোনো কিছু করতে চান, আপনার নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে চান, তাহলে কারো সাথে সম্ভব না। কারণ একই সাথে আপনার ড্রিম দেখবেন, একই ড্রিম 2 জন মানুষ বা 3 জন মানুষ, এটা অসম্ভব। সো সেই জায়গা থেকে আমার যাত্রা বগুড়া থেকেই শুরু হয়। কারণ আপনারা জানেন যে কম টাকায় যদি কিছু ব্যবসা করতে হয়, তাও এগ্রিকালচার, তাহলে আমার মনে হয় বগুড়ার মতো বেস্ট জায়গার বাংলাদেশে অন্য কোথাও নাই। তো সেই জায়গা থেকে আমার বগুড়াতে যাত্রা শুরু। খুব কম টাকা, ধরেন আমি জব ছাড়ার পরে আমার যে স্যালারি ছিল, সেই স্যালারির অর্ধেক টাকাতে আমার স্টার্ট করা। আচ্ছা। মাত্র 15,000 টাকা জার্নি। সেই ১৫,০০০ টাকা ইনভেস্ট থেকে শুরু করে এখন ২০০ জন মেম্বার। হ্যাঁ, আপনি 200 জন মেম্বার, এবং বাংলাদেশে আমাদের এন্টারপ্রেনার সংখ্যা মানে কৃষক বা উদ্যোক্তার সংখ্যা 5 লক্ষ প্লাস। আচ্ছা। 5 লক্ষ প্লাস এন্টারপ্রেনারকে আমরা সাপোর্ট দিচ্ছি। আমার ডিস্ট্রিবিউটারের সংখ্যা 500 প্লাস, আমার পার্টনারের সংখ্যা 50 জন প্লাস, এবং আমার লিডারের সংখ্যা 2000 প্লাস। আপনি যখন শুরু করেন তখন কি শুরু থেকেই আপনার ফেসবুক পেজ অথবা ইউটিউবের মাধ্যমে, নাকি শুরুতে অফলাইন ছিল তারপর অনলাইনে আসা, নাকি অনলাইন ছিল পরে অফলাইনে ব্যাপারটা যাওয়া? হচ্ছে যে যখন আমি কাজ শুরু করলাম, তো কাজ শুরু করা মানে কি, আমি একা মানুষ ভাই, একা মানুষ কয়জন মানুষের কাছে যাবে? আর এই কাজ শুরু করার পরে যেটা ঘটছে যে করোনা প্যান্ডামিক, এই করোনার কারণে সব যখন একদম স্থবির ভাই, আমার ধরেন 15,000 টাকা পুঁজি দিয়ে শুরু করলাম, কিস্তির টাকা তুলে নিয়ে গেলাম, নিয়ে যখন প্রতিষ্ঠান বানালাম, চারা রেডি, ওই সময় করোনা। এখন করোনার সময় আমি না নিজে মুভমেন্ট করতে পারবো, না মানুষকে করাতে পারবো, না কেউ এসে নিয়ে যেতে পারবে। তখন যেটা করলাম যে সোশ্যাল মিডিয়ার ভালো এবং খারাপ 2টা সাইড আছে না? তো আমরা ভালোটাকে ইউজ করলাম, যে আমার যে বিগত 7.5 বছর 8 বছরের যে নলেজটা ছিল, এটাকে তখন চিন্তা করলাম যে আমার নলেজটা কাজে লাগে, আমার নিজেরই লাগছে। মানে আমি কিন্তু এই
প্রতিষ্ঠান শুরু করার পরে যে ফার্মিং শুরু করছি, যেহেতু এদিকে কাজ চলতেছে, ওইদিকে আবার করোনা বন্ধ, ওই সময় যে আমরা এই চাষাবাদ শুরু করছি 3 বিঘা জমি নিয়ে, 3 বিঘা নিয়ে চাষাবাদ শুরু করা, এদিকে প্রতিষ্ঠান আছে। কারণ প্রতিষ্ঠানে কি এই সময় তো বেচা বিক্রি নাই ভাই, মানুষ আসতে পারে না করোনার কারণে। তখন একটা মোটরসাইকেল আমার ছিল, সেই মোটরসাইকেল দিয়ে এই চারা অনলাইনে কন্টেন্ট মেকিং করতাম, বা বিভিন্ন কন্টেন্ট লেখা হতো। ফেসবুকে দেখবেন আমার আগের প্রোফাইলে গেলে সামিউল ইসলাম নামে এবং এগ্রোয়ান নামে যে পেজটা আছে, ওখানেও একদম ফার্স্টে যে পোস্টগুলো আছে, ভিডিওগুলো আছে, একদম সেই আমার নর্মাল মোবাইল ছিল, ওই মোবাইল দিয়ে লম্বা তার দিয়ে বয়া লাগায় ভিডিওগুলো করা হতো। এগুলো দিয়ে যা পারছি তাই বলছি, যা পারছি তাই করছি। সো আমাদের স্ট্রেন্থ হচ্ছে যে আমি যা বলেছি, আমি যা করতেছি সেটা মানুষকে জানাইছি। ভাই এটা আমি যদি পারি, তাহলে আমার চেয়ে আপনাদের মতো অনেক ভালো মেধাবী আছে, অনেক ভালো জায়গাওয়ালা টাকাওয়ালা মানুষ আছে। সো আপনি আরও বেশি সহজ। আপনি জানেন না, ঠিক আছে, ওকে আসেন। আমি প্রথমে ভিডিওতে দেখাইছি যে আমি যা যা করতেছি এটা ভালো না খারাপ, ভিডিওতে দেখাইছি। পরে ভিডিও থেকে আমরা আবার এটাকে আস্তে আস্তে যে ভাই ট্রেনিং, যে আমি যখন চারা দিই, ধরেন ভিডিও করে দিলাম, মানুষ কিনলো, এর মধ্যে কি করছে, মোটর সাইকেলে কিন্তু বাড়ি বাড়ি যা চারা দিয়ে আসছি। পাশাপাশি একটা ট্রাক ঠিক করছিলাম ওই করোনার সময়, ওই ট্রাকের দায়িত্ব ছিল আমি অনলাইনে অর্ডার নিতাম, ওই ট্রাকটা যে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসতো। ট্রাক মানে পিক আপ, ছোটো পিক আপ। কারণ ওই সময় তো সারা বাংলাদেশে আমার কাস্টমার পাইছি, কারণ ওই সময় করোনার সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষ জব সেরে বিভিন্ন কাজবাজ বন্ধ করে বাড়িতে বসেছিল। তো বাড়িতে বসে থাকা মানে কী করবে, তারা বাড়ির যে জায়গাটা জমি ছিল ওইটাকে কাজে লাগেছে। এটা আমার জন্য ভালো। তখন আপনি নিজেই উৎপাদন করতেন, নিজেই ডেলিভারি দিতেন? হ্যাঁ, এইটা যেটা হয়েছে চারা উৎপাদনটা নিজেই করতে হয়েছে, কারণ আমার তো ভাই চাইলে তো আমি এমপ্লয় রাখতে পারবো না, আমার নিজেরই পুঁজি, ধরেন কিস্তির টাকা তোলা, তো কিস্তি কয় টাকা দেয়, কিস্তির টাকা 50,000 টাকা, বেশি তো দিবে না। তো 50,000 টাকা কিস্তি, আমার 15,000 টাকা হাফ মাসের স্যালারি ছিল, আর পরে আমার ছোটো ভাইয়ের কিছু টাকা জমানো ছিল, এই দিয়েই আমাদের কিন্তু যাত্রা শুরু। সো এইভাবেই আর কি যাত্রা শুরু। এখন করোনার সময় সবাই যখন ভঙ্গুর অবস্থায়, তখন আমরা স্পিডটা ওখানে পেয়েছি যে মানুষ বসে আছে, তাকে খালি যদি বাড়িতে চারা পুষে দেওয়া যায়, এই মানুষগুলো চাষাবাদ করবে। তো এটা আমাদেরকে জানার জন্য মানুষের খুব ভালো একটা হয়েছিল, আর আমাদের ব্যবসা বড় একটা টান ঘরে ওই করোনার সময়। আচ্ছা, কিস্তির টাকা থেকে শুরু করছেন, এখান থেকে একটা প্রশ্ন মাথায় আসলো যে অনেকেই কিস্তির টাকা থেকে শুরু করে, বা অনেকে কিস্তির টাকা তুলে ব্যবসা করতে চায়, অনেকে শুরু করছেও, দেখা যায় যে তারা আরো ঋণে জর্জরিত হয়ে যায়। তাদের সাথে মানে তাদের কি প্রবলেম থাকে যেটার জন্য তারা আরো ঋণের মধ্যে পড়ে যায়? আপনাকে জানতে আর হবে আপনি কি আলাদা করলেন যে যেটার জন্য আপনি? কিস্তির টাকা মানে তো টাকাই নাকি, টাকা আপনার ধার নিলেও দিতে হবে, হ্যাঁ। কিস্তির টাকা নিলেও দিতে হবে, দিতে হবে না? তো আপনার টাকা ইনকামের আগে জায়গাটা তৈরি করতে হবে। টাকা ইনকামের জায়গা কোথায়? ধরেন আপনি এমন একটা কনসেপ্ট নিয়ে যাচ্ছেন, এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন, সেটা টাকা আসতে 1 বছর লাগবে, তা আপনি কিস্তির টাকা দিবেন কোত্থেকে? ওরা তো প্রত্যেক মাসে মাসে কিস্তির টাকা দিতে হয়, তাই না? হ্যাঁ। প্রত্যেক মাসে দিতে হবে বা প্রত্যেক সপ্তাহে দিতে হবে। তো তাহলে সপ্তাহে যদি দিতে হয়, তাহলে আপনার সপ্তাহে ইনকাম হওয়া লাগবে। তো আমার চারার বিজনেসের যেটা আইডিয়া ছিল আর সবজির উৎপাদনের যে আইডিয়া ছিল, এটা হচ্ছে যে আপনার ভাই 1 মাস পর থেকে আপনি রিটার্ন পাওয়া শুরু করবেন। চারা হতে সময় লাগে কত? ধরেন করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, এই চারা হতে সময় লাগে 20 থেকে 25 দিন। তো 25 দিন পর থেকে আমার রিটার্ন আসা শুরু করছে। কিস্তির টাকাটা দিয়ে দিছি, দেওয়ার পর তারপরে ধরেন আমার অন্যান্য এক্সটেনশন বা এমপ্লয়ি নেওয়া বা বেতন দেওয়া, লেবার তো অ্যাটলিস্ট নেওয়া লাগছে। আমি তো আর সব পুরো লেবারের কাজ করতে পারিনি। 2টা মহিলা ছিল, ওই মহিলা এখনও আমার এমপ্লয়ি আছে। আচ্ছা। এবং ওই মহিলা ওই বগুড়াতে যাবেন, আমাদের দেখবেন যে মহিষ বাতান যে ফার্ম আছে, একটা মহিলা ছিল, ও এমনি ঘুরে বেড়াইতো, আড্ডা দিত, বয়স্ক মহিলা। ওই মহিলাকে দিয়ে আগে শুরু করছি। এটা কি ওই যে বাঘোপাড়ার ওখানে? বাঘোপাড়াতে, হ্যাঁ। ওই যে আমরা হ্যাঁ, এখন 6 বছর হচ্ছে ওই মহিলা মাত্র আমার সাথে যুক্ত হয়েছিল 2,000 টাকা দিয়ে। এখন আলহামদুলিল্লাহ যে বেতন পায়, তার আর কোথাও যেতে হয় না, এবং সে খুব স্বাচ্ছন্দ্যের মতো চলতেছে আর কি। আচ্ছা। আপনি যখন শুরু করেন তখন আপনার প্রথম মাসে আপনার সেল কেমন ছিল? প্রথম মাসে আমাদের সেল বলতে দেখেন, যেহেতু করোনা প্যান্ডামিক ছিল, আমরা 1.5 মাস কোনো সেলই করতে হয়নি। আচ্ছা। চারা যখন নষ্ট তখন হচ্ছিল, প্রোডাক্ট কি কি ছিল আপনার? আমাদের ওই সময় মরিচ, বেগুন, করলা, তরমুজ, এই চারাগুলো ছিল। আচ্ছা। এখন এই চারা, আমাদের মেন ব্যবসা তো তখন চারা। কারণ চারা মানে কি, বীজ কিনে নিয়ে যাচ্ছি, নিয়ে এসে ভাই চারা ফেলাইছি, 1 টাকার বীজ কিনছি, 3 টাকায় বিক্রি করছি। এর বাইরে তো আমার কিছু করার না আছে। একটা চারা উৎপাদন করতে খরচ হচ্ছে আমার 1 টাকা, তখন আমি বিক্রি করছি 1.5 টাকা, 2 টাকা করে, তাহলে আমার লাভ কত? 1 টাকা বা 1.5 টাকা করে লাভ। ওই 1 টাকা 1.5 টাকা লাভ দিয়ে আমার শুরু। এবং ওই সময় যেটা হয়েছে যে পুরো 1 চালান আমার বিক্রি করতে পারিনি। ব্যাকআপ স্বরূপ কি, আমার যখন চারা তৈরি করছি, কোথাও বিক্রি করার সুযোগ নাই, কারণ গাড়ি ঘোড়াই তো যায় না। আপনি করোনার সময় তো কেউ বাড়াতে পারে নাই, তখন আমি নিজের জমিতে দিয়ে লাগাইছি। কিছু চারা বিক্রি করতে পারছি, কিন্তু সেটাতে কিন্তু আমার চালান উঠে নাই, যা খরচ হয়েছে উঠে নাই। পরে আমার নিজের জমিতে লাগানোর পর ওই পুঁজিটা আবার চারা, আবার বীজ কিনে আবার লাগানো হয়েছে। তারপরে যেটা হয়েছে, এর ফাঁকে কিন্তু 1 মাস 1.5 মাস আমরা কি করছি,
লেখালেখি করছি, ভিডিও করছি, এইটা দিয়ে মানুষ কিছুটা রিচ হয়েছে। আর বিভিন্ন গ্রুপে শেয়ারিং করছি, করার তখন কারণে কোনো মানুষ বুস্ট জানছে। করতেন না, অ্যাড চালানো, না ফেসবুকে রে অ্যাড ভাই, চালানো? এগুলা বুঝতামই না। আচ্ছা, আপনি ধরেন আমরা 2020 সালে যে জার্নি শুরু করছি, ওই সময় বুস্ট এগুলো বুঝতামই না, যে অ্যাড চালাইয়া মার্কেটিং করা যায় এগুলো জানতামই না। আচ্ছা। একদম ন্যাচারাল এখনো অবধি, ধরেন এই 6 বছর পর্যন্ত হচ্ছে কোনো বুস্ট ছাড়া আমরা এই যে মানে প্রত্যেক মাসে আমাদের কিন্তু এখন এগ্রোয়ান এখন পর্যন্ত আপনাদের পুরোটা কোনো বুস্ট অর্গানিক? করি না, কোনো বুস্ট নাই। আচ্ছা, এবং আমরা একটা হিসাব করেছি যে আমাদের যে অর্গ্যানিক ওয়েতে যে সেলটা হয়, এটা যদি আমরা বুস্ট করে নিয়ে আসতাম, রিচটা নিয়ে আসতাম, তাহলে আমাদের 70 থেকে 80 লক্ষ টাকা লাগতো পার মান্থ শুধুমাত্র এই রিচটা নিয়ে আসতে, নিয়ে এসে যে সেলটা হচ্ছে এই সেলটা করতে। আচ্ছা, তাহলে মোটামুটি এটা বলা যায় যে এখন পর্যন্ত আপনাদের সেলটা কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নির্ভর? না না, এইটা আগে আমাদের হচ্ছে কি শুধুমাত্র কল সেন্টার ছিল আর ব্রাঞ্চ ছিল। আপনারা জানেন যে আমাদের বগুড়াতে যাত্রা শুরু হলেও আমাদের এখন কিন্তু ব্রাঞ্চের সংখ্যা 8টা। নওগাঁ, বগুড়া, তারপরে নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, গাজীপুর, এরকম 8টা পয়েন্ট আছে। কোনো দিনে আমার বুস্ট করাই লাগেনি, মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখছে আর হচ্ছে খুঁজছে ভাই আপনাদের অ্যাড্রেস কোথায়, তো যাই যেখানকার মানুষ তাকে সেখানে বলেছে যে ভাই ওখানে যান। হ্যাঁ। আর পরবর্তীতে যেটা হয়েছে, ধরেন একটা তো আতঙ্ক থেকেই যায় যে আপনার প্রোডাক্ট আছে, আপনার মার্কেট আছে, কিন্তু আপনার চ্যানেল নাই, মানে ডিস্ট্রিবিউটারশিপ নাই, ডেলিভারি পয়েন্ট নাই, তাহলে ভাই সবাই কি আসবে? ধরেন এই বগুড়া, নাটোর, পাবনা, এই রাজশাহী যাবে সবাই? কারণ কৃষক তো চাই কাছাকাছি প্রোডাক্ট, সার্ভিসটা কাছাকাছি। তো আমরা এর ফাঁকে আমরা এই স্থেরটা বুঝতে পেরেছি যে কি হতে পারে। ধরেন সোশ্যাল মিডিয়া নাই, এগ্রোয়ান ইউটিউব নাই, ফেসবুক নেই, কিচ্ছু নাই, কিন্তু মানুষের এগ্রোয়ান জানে, এগ্রোয়ান প্রোডাক্ট খোঁজ করে। এই কারণে কিন্তু আমরা এই লাস্ট 1.5 বছর 2 বছরে আমরা মার্কেটিং টিম তৈরি করেছি, ডিলার ডিস্ট্রিবিউটার চ্যানেল তৈরি করছি, প্রোডাকশন ইউনিট বাড়াইয়া দিছি। এই দিয়ে এখন সারা বাংলাদেশে আপনি কোথায় যাবেন সেখানে এগ্রোয়ানের ডিলার পাবেন, পার্টনার পাবেন, লিডার পাবেন, ক্লাব পাবেন, উদ্যোক্তা পাবেন, সব পাবেন। আচ্ছা, এখান থেকে একটু বড় হবে কোশ্চেনটা এরকম যে হচ্ছে আরও অনেকেই মার্কেটে আছে যারা হচ্ছে পেস্টিসাইড সেল করতেছে, তারপরে ফার্টিলাইজার সেল করতেছে, তারপর বিভিন্ন ধরনের সলিউশন দিচ্ছে, এগ্রিকালচার রিলেটেড যে কোনো সলিউশনই দিচ্ছে, কিন্তু ওদের চাইতে আপনি ডিফারেন্ট কি করতেছেন যেটার জন্য দেখা যাচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় নাম জানি, আমি নামগুলো বলতেছি না, কিন্তু অনেক বড় বড় নাম আছে। ওদের চাইতে আপনি ডিফারেন্ট কি করতেছেন যেটার জন্য আপনি অর্গানিক এত সেল করতেছেন, আপনি ডে বাই ডে এত গ্রো করতেছেন? মানে ওরা তো ওখানে দেখা যাচ্ছে ওদের মার্কেটিং টিম আছে, ওরা অ্যাড চালাচ্ছে, ওরা ইভেন ওরা যাদের দ্বারা পরিচালিত হয় তারা অনেক বড় বড় নাম, তো তাদের চাইতে আপনার ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সে দেখেন যে আপনার মানুষের পালস বোঝা। আমি কি বাংলাদেশের এই 2.5 কোটি কৃষককে সার্ভিস দিতে পারবো? আমার টিকে থাকার জন্য কয়টা কৃষক লাগবে? আমার কন্টিনিউয়াস যদি সার্ভিস আমার সেল করতে হয়, আমার 25,000 কৃষক যদি আমার কাছে থাকে, তাহলে আমার 100 কোটি টাকার কোম্পানি আমি রানিং করতে পারবো। 25,000 কৃষক যদি আমার কাছে থাকে, আমার টিমে 100 কোটি টাকা ব্যবসা করতে পারবো। আমার এই 200 জনের টিমে 100 কোটি টাকা হলে আমার হবে না? হুম। হবে কি না? টিকে থাকার জন্য, এক্সটেনশনের জন্য, বা মানে ফিউচার তৈরির জন্য 100 কোটি টাকা হলে আমার এনাফ। সো আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে ভাই আমি টাকা যেমন আনি, আপনি বুঝেন বড় বড় কোম্পানি যাদের নাম নিচ্ছেন, কেউ ক্রেডিট ছাড়া বিজনেস করে না। আচ্ছা, শুরু থেকে এখনো অবধি আমরা কোনো ক্রেডিট দিই না, 1 টাকা ডিউয়ে আমরা কোনো বিজনেস করি না। অ্যাডভান্স টাকা বুকিং দিবে, দেন হচ্ছে আমার প্রোডাক্ট যাবে। মানুষ এসে কিনে নিত আগে, এই যে 40 কিলো, 50 কিলো, 100 কিলো, 500 কিলো দূর থেকে এসে কিনে নিয়ে যেত, এখন কাছাকাছি দিচ্ছি, কিন্তু কিন্তু আগে টাকা ক্রেডিটে দিতে হয়। ক্রেডিটে তো বেশি বিজনেস হওয়ার কথা, কারণ মানুষ জানতেছে আচ্ছা আমি ব্যবসা করলাম তারপরে টাকা দিলাম। হ্যাঁ, সেটা তাহলে হচ্ছে কিন্তু আপনি অ্যাডভান্স টাকা নিচ্ছেন, আপনার কাছে কেন কার আসবে? কাছে আমি ব্যবসা করতেছি, আমার আমার টার্গেটেড কাস্টমারকে। আমার টার্গেটেড কাস্টমার ওই গ্রামের যারা লস করে, 10 বিঘা জমি নিয়ে শুরু করছিল, আজকে তাদের 2 বিঘা জমি। কারণ কি? কৃষি করে যে লাভ হবে এই কথা বলার মতো কেউ নাই। এটা সত্য কথা যদি বলে, ধান, গম, ভুট্টা, লাউ এগুলো চাষ করে কৃষক লাভ করতেছে, এটা মিথ্যা বলতেছে। ওই কৃষকের জমির ভাড়া, ওই কৃষকের নিজের প্রত্যেক দিনের পারিশ্রমিক যদি ধরে, কোনো কৃষক লাভ করে না। তাহলে আমি এইটুকু ইনশিওর করতেছি যে আমার কাস্টমার টাকা দিয়ে আসবে, অশিক্ষিত মানুষ আসবে, অত শিক্ষিত মানুষ এসে বোকার মতো গাছ চিনবে না, এই মানুষ আসবে, তাকে এমনভাবে শেখানো হবে, এমনভাবে সার্ভিস দেওয়া হবে যে মানুষটা লাভ করবে। এইটা বাংলাদেশে কেউ করতে পারে নাই, তাই হচ্ছে এটা ব্যবসা হয় নাই। আর আপনি এগ্রোয়ান বা এই সামিউল কোথায় থেকে পড়াশোনা করছে আর কোথায় কাজ করছে, মানুষ এটা দেখতে যায় না। মানুষ দেখে যে সার্ভিস আর কোয়ালিটি আর কাস্টমার সার্ভিস,
কি দিচ্ছে, কেন দিচ্ছে, আর কোথায় কি করতেছে, যে কারণে বাংলাদেশের হিস্টোরিতে শুনবেন, কখনো শুনেন নাই যে 35,000 মানুষের কাছ থেকে টাকা নিয়ে ট্রেনিং করাছে এরকম কোনো প্রতিষ্ঠান বা কোনো এনজিও আছে? আচ্ছা, আপনি তাহলে ট্রেনিং একদিন সেশনও চালাচ্ছেন? একদিন ট্রেনিং করতে গেলে 1500 টাকা ফি দিতে হয়, এবং 250, 200, 250 জনকে ব্যাচ, মাসে 3টা 4টা করে ব্যাচ ট্রেনিং করানো হয়। আপনি বুঝেন, ট্রেনিং বা কর্মশালা যেখানে আসলে অভিজ্ঞতা শেয়ারিং। বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান, দ্বিতীয় কোনো অর্গানাইজেশন নাম শুনছেন যে টাকা নিয়ে এরকম 35,000-এর বেশি মানুষকে সরকারি যেগুলো শিখাইছে? কারিগরি বা ভোকেশনাল ইনস্টিটিউট আছে, তারা যে যে ধরনের ট্রেনিং দিচ্ছে, এগুলোতেও এ ধরনের কোনো সুযোগ নেই? দেখেন, আমি হচ্ছে কোনো বইয়ের লেখাকে মাঠে নিয়ে যাই নাই, আচ্ছা। মাঠের জিনিসটাকে বয়ে নিয়ে আসছি। আপনি জানবেন রিসেন্ট আমাদের 2টা বই লেখা হয়েছে। হ্যাঁ। একটা হচ্ছে লাখপতি কৃষকের জ্ঞান ভাণ্ডার। আপনি এই বইটা খুলে দেখেন, এই বইতে কি পাবেন? এক্স্যাক্টলি যে একজন উদ্যোক্তা বা কৃষকের মাঠের যা ভাষা, মাঠে যা যা হয় সেটা দেওয়া হয়েছে। মানে টাকা ইনকাম করতে গেলে একজন কৃষকের যা লাগবে সেটা দেওয়া হয়েছে। আপনি আজারা কথা বলে তো লাভ নাই। আপনার ডক্টরেট ডিগ্রি নিয়ে লাভ আছে নাকি যদি আপনার টাকা ইনকাম না হয়? আপনি কোত্থেকে থেকে চলবেন? আপনি ধরেন মাস্টার্স করলেন, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেন, কিন্তু দিন শেষে আপনার মাঠের কি সমস্যা সেটা যদি আপনি না সমাধান দিতে পারেন, দিন শেষে কী হবে? আচ্ছা। ওকে, দেখেন আমরা যে কাজটা করতেছি, একজন উদ্যোক্তা বা কৃষককে আমরা লাভটাকে ইনশিওর করতেছি। লাভ কি? তো ভাই, আপনি সকল ধরনের ফসল চাষ করে লাভ পাবেন না। আপনাকে অবশ্যই কৃষিটাকে যদি ব্যবসা হিসেবে নেন, কয় টাকা ইনভেস্ট করতেছেন, কয় টাকা, কত দিনের প্ল্যানিং করতেছেন, কি কাজ করে কি কি ইম্পোর্ট ইউজ করতেছেন, যেটা কত কস্টিং এবং কি সার্ভিসের মাধ্যমে আপনি কত টাকা পাবেন, এই ক্যালকুলেশন যদি আপনার না থাকে, তাহলে আপনার তো ব্যবসা হবে না। আপনি যে কৃষিকে যদি ব্যবসা না ধরেন, তাহলে এটা ওই যে গতানুগতিক বাপদাদার দেওয়া একটা পেশা, যেটা দিয়ে আপনার জমি বিক্রি করতে হবে, কিস্তির টাকা তুলতে হবে, এবং কবে গভর্নমেন্ট টাকা দিয়ে ভর্তুকি দিয়ে আপনার চালাবে, এটাই ভাবতে হবে, এর বাইরে কিছু ভাবার সুযোগ নাই। আচ্ছা, আপনি কৃষিতে এমন কি করতেছেন যেটার জন্য মানে প্রফিট হবেই? মানে আচ্ছা, আমি এটুকু আপনার সম্পর্কে যতটুকু আমি রিসার্চ করছি, এইটুকু আইডিয়া পাইছি যে আপনি যেকোনো ফসল আগাম উঠানোর চেষ্টা করেন। ফসলের ক্যালেন্ডার তৈরি করে দেন। এটা আসলে কিভাবে করতেন? আচ্ছা, এইটা যেটা হয়েছে, ধরেন আমি যেহেতু বললাম যে আমি এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আজকে না, সে 11 সাল থেকে পড়াশোনা, তারও ধরেন 7 বছর আগে পড়াশোনা, যেহেতু আমি ডিপ্লোমা করেছি 4 বছর, গ্র্যাজুয়েশন করেছি 3 বছর, আবার চাকরির লাইফে আছে। তো সব কিছু মিলে একটা জিনিস ট্রু বাংলাদেশের হিস্টোরিতে, যে কিছু ক্রপস আছে যেটাকে ক্যাশ ক্রপ বলা হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় হাই ভ্যালু ক্রপস, যেটা নিয়ে রিসেন্ট কিন্তু গভর্নমেন্টও কাজ শুরু করেছে। এই হাই ভ্যালু ক্রপসের আর্লি কিছু মৌসুম আছে, যে আর্লি মৌসুম যদি ধরা যায়, তাহলে ওই আর্লি মৌসুমে কিছু টিক্স আছে যেটা সবাই পারে না। ওই আর্লি মৌসুম, আর্লি মার্কেট যদি ধরা যায়, প্রত্যেকটা মানুষ বাংলাদেশের যে কোনো বিজনেসের তুলনায় হালাল উপায়ে যদি কোনো ব্যবসা করছে, তাহলে এই হাই ভ্যালু ক্রপস প্রোডাকশন, এই টেকনিকটা যদি জানে, তাহলে এখানে টাকা ইনকাম হবে। এবং এর মাধ্যমে মানুষ বাংলাদেশে এমপ্লয়মেন্টের যে ব্যবস্থা, যেটা ধরেন গভর্নমেন্ট, আমাদের নতুন গভর্নমেন্ট যারা আসতে চায়, সবাই কিন্তু এমপ্লয়মেন্ট নিয়ে ভাবতেছে, এবং মাদক নিয়ে ভাবতেছে, তাই না? এমপ্লয়মেন্ট যদি ঠিকমতো হয়, তাহলে মাদক, আপনি সন্ত্রাস যাই বলেন, ভাই পেটে খাবার না থাকলে ওই ধর্মের বাণী দিয়ে লাভ আছে? না। সো পেটে খাবারটা হচ্ছে কি এমপ্লয়মেন্ট, আপনি একটা ইনকামের ব্যবস্থা করে দেওয়া। তো ইনকামের ব্যবস্থা হচ্ছে যে হাই ভ্যালু ক্রপস, শর্ট পুঁজি, খুবই কম টাকায় কম সময়ে যেটা হয়। কারণ আমি আপনাকে সিম্পলি একটা উদাহরণ দিয়ে দিতে পারি, এবছর টমেটোর দাম এখন পর্যন্ত 50 টাকা কেজি, তাই না? হুম। কারণ কি? বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে যে কোনো হাই ভ্যালু ক্রপসগুলো আগাম আর নামানো যাচ্ছে না, ইভেন সিজনেও আর হচ্ছে না, তাই কিন্তু বাজারের দাম বেশি। আচ্ছা। যেটা আগে ইন্ডিয়া থেকে আনতো বা বিভিন্ন দেশ থেকে আসতো, আপনি অবাক হয়ে যাবেন, বাংলাদেশে কৃষিতে স্বয়ংসম্পন্ন বলি না, কিন্তু স্বয়ংসম্পন্ন বিদেশ থেকে আনার ক্ষেত্রে আমরা অনেক ধন্য। মানে এই যে ধরেন, মানে এত পরিমাণ টাকা ডলার খরচ করে আমরা যে ভেজিটেবল, বিভিন্ন ফ্রুটসগুলো নিয়ে আসি, তাহলে আমরা কিসের স্বয়ংসম্পন্ন এবার ভেবে দেখেন। সো এই জায়গাতে বাংলাদেশে এত পরিমাণ ইয়াং এডুকেটেড মানুষ আছে যারা কিচ্ছু করে না ভাই, ঘুরে খায়, এই মানুষগুলো আমরা কিছুটা হলে পাগল বানাইতে পারছি। এই পাগল বানায় এদেরকে ট্রেনিং করে, প্রপার ট্রেনিং, কিচ্ছু লাগে না ভাই। আপনি একটা গাছের ভাষা বোঝা লাগবে, গাছ লাগাতে হয় কেমন সেটা জানতে হবে, কোন সময় লাগাতে হয়, কি জাত লাগাতে হয়, কী কী পরিচর্যা করতে হয়, এগুলো তো ভাই মানে কমন ব্যাপার না। আপনি এক সিজন পারবেন না, দ্বিতীয় সিজনে পারবেন, দ্বিতীয় সিজন পারবেন, তৃতীয় সিজনে পারবেন। সো মাত্র 3-4 মাস আপনার ধৈর্য থাকবে না, তাহলে আপনার ব্যবসায়ী হওয়ার কোনো দরকার নেই। আর 50-1 লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন না, এরকম লোক খুবই কম আছে। কিস্তিতে গেলেও আপনার 50,000 টাকা দেয় ভাই, আর এখানে
50,000 টাকা 1 বিঘা জমিতে ইনভেস্ট করবেন, রাইট টাইম রাইট পরিচর্যা যদি করতে পারেন আর রাইট মার্কেটে যদি আপনি প্রোডাক্টটা নিয়ে যেতে পারেন, তাহলে 1 বিঘা ওই 50,000 জমি মানে টাকা দিয়ে আপনি 3 লাখ 4 লাখ টাকা মতো আনতে পারেন, যেটা হয়েছে এবারে টমেটোতে। আমাদের সেপ্টেম্বর মাসে যা টমেটো লাগাইছে, এই টমেটো চাষি বিঘা প্রতি 4 লাখ 5 লাখ টাকা মতো পাইছে। বুঝছেন আপনি কোন ব্যবসায় হিউজ যাবেন? ইনকাম। কারণ এটা কি? এটা কয় মাসে হচ্ছে তাহলে? ধরেন যেদিন চারা রোপণ করবেন সেদিন থেকে, যেদিন চারা রোপণ করবেন সেদিন থেকে 70 দিনে আপনি বাজারজাত শুরু করতে পারবেন। তো আমার 2 মাসের প্রজেক্ট, তাই না? এটা কন্টিনিউয়াস হবে আপনি আরও 2 মাস, এই 4 মাসের প্রজেক্ট। 4 মাসে আপনি 50,000 টাকা ইনভেস্টমেন্ট পাইলেন কত? দাম ভালো পাইছে, 4 লাখ 5 লাখ হয়েছে। দাম একটু কম পাইলে 1 লাখ 1.5 লাখ হয়। তো ইভেন আর কি 50,000 টাকা ইনভেস্ট করলেও কোথাও থেকে এত রিটার্ন পাওয়া সম্ভব না। কখনোই সম্ভব না। আপনি যদি মানে জুয়া না খেলেন, জুয়া যেটা বলে না, জুয়া খেলা, জুয়াতে তো বিটকয়েন। লসও আছে, হ্যাঁ, কিন্তু লসও আছে। এটাকে আমরা একটু আস্তে আস্তে ট্রান্সফর্ম করার চেষ্টা করি। যেমন হচ্ছে আমরা এতক্ষণ মোটামুটি এগ্রিকালচার সম্পর্কে শুনছি। রাইট। আহ, ধরে নিলাম আপনি হচ্ছে শুধু একজন, যদি এরকম হতো যে একটা জায়গা থেকে আপনি শুধু এই জিনিসগুলো প্রোভাইড করতেছেন, ছোট ব্যবসা, বাট আপনি যখন ডে বাই ডে বড় হচ্ছেন তখন আস্তে আস্তে আপনার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হচ্ছে অফিসের। যেমন আপনার কোম্পানি বড় হচ্ছে, কোম্পানির রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনি বিভিন্ন স্টেজে স্টেজে আপনার এমপ্লয়ি দরকার হচ্ছে। তো এই জিনিসগুলো সম্পর্কে আপনি কিভাবে জানা শুরু করলেন, কিভাবে জানলেন? এখন যেহেতু আমাদের পডকাস্টটা টার্গেটেড অডিয়েন্স যারা থাকবে, তারা কেউ না কেউ কিছু না কিছু বিল্ড করতে চায়। রাইট। তো তারাও যখন নিজেরা কিছু একটা শুরু করবে, তো তাদের এটাও বুঝতে হবে, আচ্ছা আমি যখন একটা কোম্পানি দাঁড় করাচ্ছি তখন আমার কী কী জিনিস মাথায় রাখা লাগবে, ফাইন্যান্স কীভাবে করতেছি, টিম কীভাবে বানাচ্ছি, টিম লিডদের কীভাবে সিলেক্ট করতেছি, ট্যাক্স কীভাবে ম্যানেজ করতেছি। তো এই জিনিসগুলো নিয়ে আপনি কিভাবে, মানে আপনি শুরু থেকে জানতেন নাকি ডে বাই ডে কীভাবে জানা শুরু করছেন? দেখেন, মানুষ পৃথিবীতে আসে একদম জিরো হয়ে, তারপরে সে তার সময়ের প্রয়োজনে আস্তে আস্তে মানুষ এক সময় হামাগুড়ি দেওয়া শিখে, তারপরে হাঁটা শিখে, দাঁড়ানো শিখে, তারপরে মানে জাস্ট হাঁটি হাঁটি পা পাকে চলা শিখে, তারপর দৌড়াতে শিখে, তাই না? এই জার্নিগুলো ঠিক তেমনই ব্যবসা বা এন্টারপ্রেনারদের ক্ষেত্রেও একই। কতবার ঠকতে হয়, হ্যাঁ, ঠকার কোনো শেষ নাই। আপনি যত ঠকবেন তত শিখবেন। সো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি তো নিজে কৃষক হিসেবে যাত্রা শুরু করেছি। তো আমার তো ড্রিম তো এত ছোট না যে আমি কৃষক হইলাম আর একটা কোম্পানির মালিক হলাম, এরকম ড্রিম নিয়ে কিন্তু আসি নাই। সো পুরো ইকোনমি সিস্টেমটাতে হাত দেওয়ার মানে আমার একটা প্ল্যানিং। সো এখানে শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিক এরকমও না। যদি বেঁচে থাকি ধর 6.5 মানে 5.5 বছর যদি এই ধরেন পুরো প্রতিষ্ঠান 100 কোটি টাকার উপরে প্রতিষ্ঠান হয়, তাহলে বুঝেন যে ড্রিমটা কোথায়। এখানে যে জার্নিটা ধরেন আপনি প্রত্যেকটা জায়গায় আপনি যখন চলবেন, আপনার নর্মাল একটা ব্যবসা করতে গেলে একটা ট্রেড লাইসেন্স লাগে, তাই না? আপনার তো নাম দিতে হবে একটা ব্র্যান্ড বিল্ড আপ করতে গেলে। এই নাম দিয়ে শুরু করতে হয়। ট্রেড লাইসেন্স হচ্ছে একটা বিজনেসের মূল জিনিস। দেন আপনি জান ভাই আপনি কী বিজনেস করবেন, এগ্রিকালচার। তাহলে এগ্রিকালচার ব্যবসা করতে গেলে আপনার দোকান দিলে কী লাইসেন্স লাগবে, আপনি যদি কোম্পানি দেন কী লাইসেন্স লাগবে, আপনি যদি মানে গ্রুপ অফ কোম্পানি দেন তাহলে কী লাইসেন্স লাগবে, এগুলো কিন্তু সব কমন ব্যাপার। দেখেন, মানুষ প্রয়োজনে সব জানে। আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেই জিনিসটা কিন্তু আপনি জানবেন। সো এখানে সক্ষমতার বিষয় থাকে। বাংলাদেশে আমি যখন এগুলো নিয়ে কাজ শুরু করেছি, তখন প্রথমেই আমি ট্রেড লাইসেন্স দিয়েই শুরু করেছি শুধু। তারপরে নার্সারি রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের মাধ্যমে করা। তারপরে এটা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন থেকে ফার্টিলাইজার মানে আপনার লাইসেন্স নেওয়া। আপনার পেস্টিসাইডের ক্ষেত্রে আপনার ক্রপ প্রোটেকশন ইউনিট থেকে বা অ্যাসোসিয়েশন থেকে লাইসেন্স নেওয়া লাগে। এরপর গভর্নমেন্টের লাইসেন্স আছে, প্রোডাক্ট ওয়াইজ লাইসেন্স লাগে। সো এরকম অনেকগুলো ইস্যু থাকে যেটার মাধ্যমে আপনাকে সময়ের সাথে সাথে লাইসেন্সগুলো পাবেন। আরেকটি ইস্যু এমপ্লয় বাছাই করা। এমপ্লয়ি বাছাই করা এটা অনেক কঠিন একটা জায়গা। এমপ্লয়ীদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, ধরেন আপনার পার্সোনালিটি দেখে লোকজন কিন্তু আপনার সাথে কাজে আসবে শুরুর দিকে। তো যে কাজটা হয়েছে যে আমার রেপুটেশনটা ভালো ছিল। আমি যখন বগুড়াতে প্রতিষ্ঠান শুরু করি, তো সেই ক্ষেত্রে আমার দেখা গেছে যে প্রতিষ্ঠানের সাথে ছিলাম, তো আমার সাথে যে লোকজনগুলো ছিল ওরাই আমার প্রথম এমপ্লয়ি হিসেবে যুক্ত হয়। তারপরে আস্তে আস্তে প্রতিষ্ঠানের সার্ভিস, কোয়ালিটি, কাস্টমার ফিডব্যাক এগুলো দেখে আস্তে আস্তে এমপ্লয়িগুলো কিন্তু আসে। এবং দিন শেষে কিন্তু একটা জিনিস সত্য যে যখন আপনি নতুন প্রতিষ্ঠান করবেন তখন আপনি এক্সপিরিয়েন্স লোক পাবেন না এবং কোয়ালিটি লোক পাবেন না। এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি তৈরি করবেন, দেন আপনাকে এই লোকগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ এই লোকগুলো আপনার কাছে থাকবে না। কারণ কি, আপনার প্রতিষ্ঠান যখন ছোট তখন আপনি চাইলেও স্যালারি বড় প্রতিষ্ঠানের মতো দিতে পারবেন না, আপনার আদার্স ফ্যাসিলিটিগুলো দিতে পারবেন না। দিন শেষে কী হবে, এরা প্রত্যেকটা মানুষই তো বেটার অপরচুনিটি চায় না। তো ধরেন আমার প্রতিষ্ঠান শুরু থেকে যে এমপ্লয়িগুলো ছিল যেখানেই ছিল, আমাদের কাজের ধরন, সার্ভিস এবং স্কিলগুলো বেটার।
যেটা বড় প্রতিষ্ঠান বলেন ছোট প্রতিষ্ঠান বলেন তাদের সাথে কম্পেয়ার করলে আমাদের এমপ্লয়ি স্কিল অনেক ভালো হওয়ার কারণে এরা বেশি বেশি দামে অন্য প্রতিষ্ঠান জয়েন করতো। সো এরকমই এই জার্নিগুলো আমাদের এই পুরো 6 বছর ধরেই হয়েছে। বাট রিসেন্ট আমরা 1-1.5 বছর যাবত হচ্ছে যে আমাদের কাছে যে এমপ্লয়িগুলো আসে কোয়ালিটি এমপ্লয়িও আসতেছে আর ভালো মানে ফিডব্যাকও পাচ্ছে, তাদেরকে ভালো স্যালারিও দিতে পারতেছি। আলহামদুলিল্লাহ স্যালারি এবং স্কিল লোকজন নিয়ে আমরা খুব ভালো একটা টিম বিল্ড আপ করেছি এই 200-250 জন কৃষক মানে আমাদের এমপ্লয়ের। আচ্ছা, আপনি এই স্যালারির ব্যাপারে যে আপনার কোম্পানিতে এখন হচ্ছে সর্বোচ্চ কত Salary। পায় এবং সর্বনিম্ন কত পায়? আচ্ছা, এটা যদি এটা এটা একটা হাইড একটা কিউরিওসিটির বিষয়, জায়গা। তারপরে হচ্ছে যে আমাদের যে একদম টপে আছে 3 লক্ষ টাকা ধরে মানে হাই, তার 3 লক্ষ টাকা। আর আমি আরো অনেক বেশি নিই আমার প্রতিষ্ঠান আপনি থেকে। স্যালারি হিসেবে নেন? আমি স্যালারি নিই, হ্যাঁ, আমার স্যালারি 8 লক্ষ টাকা আর কি। সো আর আমাদের যে বাহির থেকে হায়ার করা আছে এরকম 3 লক্ষ, 2 লক্ষ, 1.5 লক্ষ, 1 লক্ষ এরকম অনেক আছে। আর সবচেয়ে সর্বনিম্ন? সর্বনিম্ন বলতে ধরেন যারা আছে তাদেরও মহিলা এমপ্লয়িগুলো এদের 8,000 টাকা থেকে 12,000 টাকা যারা একদম লেবার। আর যারা এডুকেটেড এদের 20,000 কম কেউ নাই আসলে এরকম। আচ্ছা, আহ, সর্বোচ্চ যাকে স্যালারি দিচ্ছেন তার পজিশনটা কি কোম্পানিতে? আমাদের যে ধরেন হেড অফ সেলস আছে, সে হচ্ছে আমাদের পুরো সেলস ডিপার্টমেন্টটা দেখে। এরপরে এজিএম আছে, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজারগুলো আছে, এদের স্যালারি রেঞ্জগুলো একদম টপ ক্লাস। আচ্ছা, আহ, এবার আসি হচ্ছে ইয়াং জেনারেশনের যে জায়গায় ইন্টারেস্ট থাকে, যে বিজনেসে আসার সাথে এডুকেশনের সম্পর্কটা কোথায়? আসলেও এডুকেশন কতটা গুরুত্বপূর্ণ, নাকি একজন চাইলেই এডুকেশন স্কিপ করতে পারে? আপনার কাছে কোনটা মনে হয় যে আহ, কেউ যদি এন্টারপ্রেনারশিপে আসতে চায় তার কিভাবে আসা উচিত? চাইলেই সে কি আচ্ছা মন চাইলো ছেড়ে দিয়ে চলে আসলাম এরকম? বিষয়টা এরকম না যে আপনার শিক্ষা লাগবে না এরকম না। আসলে আপনি কিনে কাজ করবেন তাই না, সেই জিনিসটা আপনার জানা লাগবে। এখন সেইটার জন্য তো আপনার মানে আপনি তো কাজ করবেন ভাই কৃষি নিয়ে, তো আপনার নিশ্চয়ই আপনার মেডিকেলে পড়াশোনা করার দরকার নাই, ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নাই। আপনার জানার দরকার হচ্ছে যে একটা মাটি, সয়েল কন্ডিশন তাই না, সয়েল কন্ডিশন, ওয়েদার এবং গাছের ভাষা, গাছের নিউট্রিশন, গাছের ডিজিজ, গাছের ইনসেক্ট, এই জিনিসগুলো জানার দরকার। এখন এই জানার জন্য আপনার বর্তমান প্রেক্ষাপটে ধরেন আমি ডিপ্লোমা করেছি, গ্র্যাজুয়েশন করেছি, আমি যদি নাও করতাম তা আমার খুব একটা কি ক্ষতি হইতো? আমি কি চাইলে কি পারতাম না যে আপনার ধরেন বাংলাদেশে আপনার কৃষি আপনার রিলেটেড কাছে কি বই। এটা মনে হয় যে হচ্ছে আপনি আরো আগে শুরু করতে পারতেন, বা ওই সময়টা আপনার লস হয়ে না, গেছে? বিষয়টা এরকম না। ধরেন হচ্ছে যেটা হয়েছে যে আপনাকে একটা পরিপূর্ণ নলেজ নিয়ে বিজনেসে আসা উচিত। যদি নলেজ ঘাটতি থাকে তাহলে আপনার টাকা যত ঢালেন কোনো লাভ নাই। সো এডুকেশন আপনার যত বড় থাক না কেন, আপনার যদি লজ্জা শরম ত্যাগ না করতে পারেন, আপনি যেমন ব্যবসায়ী হতে পারবেন না। সো এটার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় মানে ব্যারিয়ার। আমার যদি আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তাম তাহলে হয়তো আমি এত বড় ব্যবসায়ী হতে পারতাম না। আচ্ছা, আমার যদি নামের আগে কৃষিবিদ সাইনবোর্ডটা লাগিয়ে দিতাম তাহলে আমার অনেকগুলো বিষয় থাকতো যেটা হতো যে ভাই আমি এই কাজ করব, আমি তো এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। এটা কিন্তু বাংলাদেশে একটা বড় সমস্যা। সো আপনি যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদেরকে বলেন তো যে ভাই যে মেকানিক করতো করে এটা দেখে করবে ঠিক না, করতে দিয়ে করে কয়জন করবে না। এই মেন্টালিটির লোক পাবেন যে যারা হাতে কলমে কাজ করে শিখে তারপরে শিখাইতে যায়, এরকম খুবই কম। তো যে কারণে আমাদের এডুকেশন লাগে, বাট হচ্ছে প্রয়োজনে যে এডুকেশন সেটা লাগবে, প্রপার নলেজ যেটা কাজের জন্য লাগবে এই নলেজটা লাগবে। শুধু বইয়ের নলেজ আপনাকে ব্যবসায়ী, আপনাকে ধরেন এন্টারপ্রেনার হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। বাট মাঠের নলেজ খুবই ইম্পর্টেন্ট। আর যে সেক্টরে যে মানুষটা কাজ করবে, ধরেন আমি কৃষি নিয়ে কাজ করি, আমার এই কৃষিতে ক্যারিয়ার কতদিন? 14 থেকে 15 বছর। পড়াশোনা কতদিন? 7 বছর। তাহলে আমার তো লাইফই ভাই এই জায়গাতে। তো আমি যদি মনে করি যে ভাই আমি অন্য কিছু যা ভালো করে করবো, সম্ভব না। একটা মানুষ যদি কোনো কোনো সেক্টরে স্কিল এবং মানে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চায় তাহলে এক যুগ তাকে ওই জায়গাতে ধ্যান ধারণা জ্ঞান পরিশ্রম দিয়ে থাকতে হবে, এক যুগ। এটা মাথায় রাখেন এই সংখ্যাটা। এর বাইরে কেউ এক্সট্রা অর্ডিনারি কিছু হওয়ার কোনো সম্ভাবই না। যেমন আমি নিজেও যখন ক্যারিয়ার শুরু করছি, শুরুতে কারো না কারো আন্ডারে থেকে কাজ করছি। একদম। তারপর হচ্ছে কোথাও না কোথাও জব করছি। জব করে পরবর্তীতে যখন এসে নিজের মনে হয়েছে যে আচ্ছা, আহ, এখন আমি হয়তো নিজে কিছু শুরু করতে পারি, তখন এসে শুরু করছি। কিন্তু অনেককেই দেখা যায় যে
হয়তো ছোটোখাটো টুকটাক একটা কোর্স করছে বা আপনার কাছে এসে একটা ওয়ার্কশপ করছে, হ্যাঁ, ওয়ার্কশপ করে এসে সে এখন এগ্রো ওয়ানের মতো করে এগ্রো টু শুরু করে দিল, হ্যাঁ, মানে সে জাস্ট একটা ওয়ার্কশপ করছে বা এক জায়গায় একটা কোর্স করে ফেলছে, কোর্স করে একটা কোম্পানি স্টার্ট করতে যাচ্ছে, একটা এজেন্সি স্টার্ট করতে যাচ্ছে। আপনি এটা কিভাবে দেখেন যে আসলে কি এটা গুরুত্বপূর্ণ যে আগে কোথাও কাজ করা, নাকি চাইলে কেউ শুরু শুরু করে দিতে পারে? ওই তো বললাম, দেখেন আপনার যদি নিজের টাকা থাকে তাহলে আপনি 12 বছর লস দেন, শিখেন, জানেন, কোনো সমস্যা নেই। আর যদি নিজের টাকা না থাকে তাহলে আপনার উচিত হচ্ছে কারো না কারো আন্ডারে থাকা। 12 বছর কারো বেতন নেবেন, কম টাকা দিক, আপনার মার্কেট চিনাবে, আপনার ট্রেনিং করাবে, আপনার বিজনেস শিখাবে, আপনার এমপ্লয়মেন্ট শিখাবে, আপনার মানুষের সাথে কথা বলা শিখাবে। এগুলো কই পাবেন? বাংলাদেশে অবশ্যই আপনাকে জব করে কাজ করে ফ্রিতে হলে কাজ করে শিখতে হবে। আপনার যদি ধরেন সচ্ছল টাকা আছে, আপনার টাকার দরকার নেই, তাহলে মানুষের ব্যাগার দেন, ব্যাগার দিয়ে শিখেন। আর যদি এটা না থাকে তাহলে চাকরি করেন, চাকরি করে শিখে দেন আসেন ব্যবসা করতে। আমাদের তো ভাই আপনি যে কথা বললেন এগ্রো 1, এগ্রো 2, এগ্রো 5, এগ্রো 6, এগ্রো 10 পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, এখন আপনি এগ্রো 1-এ নাই তো, এগ্রো 10 হয়ে গেছে। সো মানে বিষয়টা হচ্ছে যে এগ্রো 1-এ কর্মশালা অ্যাটেন্ড করেন, এগ্রো 1-এ বই পড়েন, ভিডিও দেখেন, দেখে আপনি ফার্মিংয়ে নামতে পারেন। বাট আপনি এরকম এগ্রো 1, এগ্রো 2, এগ্রো 5 এগুলো বানানো এত সহজ জিনিস না। সো ওই যে আমার ব্যাকআপ কি, পড়াশোনা, 12 বছর এই ইন্ডাস্ট্রিতে লস করছি, গালি খাইছি, মার খাইছি, ভুল করছি, শিখছি, জানছি, তারপরে এখানে এখনও সব জানি এরকম না, এখনও ঠকি, এখনও আমার ধরেন মানে যাই না শুনে মানুষের বাকি দিই, দেওয়ার পরে ওই টাকা তুলতে পারে না, এরকম অনেক ঘটনা আছে। বাকি দিই মানে কি, একটা অসহায় মানুষ যে এসেছে আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে, আপনি তাকে সাপোর্ট দিবেন না, এই সাপোর্ট দিবেন, হারিয়ে যাবে ও। আমার টাকা হারাবে, ওই লোকটা হারায়, এরকম ঘটে। আচ্ছা, এখন যদি কেউ পড়াশোনা শেষ করলো পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির যে কোনো জায়গায়, আমরা তো সবাই শুরু করি এভাবে যে আচ্ছা কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, না হলে ঢাকা ইউনিভার্সিটি, না হলে বিবিএ, এমবিএ। আমাদের এডুকেশন সিস্টেমটাই তো এরকম যে অফিসিয়াল জবের দিকে ঝোঁকা। এখন কেউ চাইলো যে আচ্ছা না, আমি 4 বছর পড়াশোনা শেষ করছি, এখন আমি ক্যারিয়ার করতে চাই, এই ক্ষেত্রে এগ্রিকালচার গুড চয়েস কিনা? যে কেউ চাইলে চোখ বন্ধ করে যে না, আমার কোনো কিছুর দরকার নাই, আমার ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে এটা এই পেশায় কোনো স্ট্রেস নাই, আমি এটাতে ঢুকে যেতে চাই, এটা কিভাবে সম্ভব বা এটা আসলে করা সম্ভব কিনা? এর আগে আপনাকে একটা প্রশ্ন করি, এগ্রো 1 কেন ভালো করছে? না, কোম্পানি হিসেব বাদ দিয়ে, যে আপনি ধরেন কোম্পানি, বাট ধরেন আপনার কাছে এসে ট্রেনিং করতে চায়, যে সে চায় তার, আপনি তো শুধু এরকম না যে জাস্ট আপনার কোম্পানি বিল্ড হচ্ছে, আপনি অনেককেই কর্মসংস্থান করে দিচ্ছেন। সে একদম নিজে আপনার কাছে এসে একটা ট্রেনিং নিচ্ছে বা সেভাবে নিজের এগ্রিকালচারের পুরো একটা ক্যারিয়ার দাঁড় করে ফেলতেছে। তো এটা আসলে ধরেন কেউ চাইলো যে আমি এডুকেশন শেষ করে আর কিছু করবো না, অন্যদিকে না, আমি এসে এগ্রিকালচারে ঢুকে যাবো, এটা কতটা, অপরচুনিটিটা কেমন এখানে? দেখেন এগ্রো 1, ওই যে আপনার প্রশ্ন করলাম যে এগ্রো 1 কেন ভালো করছে, এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, আপনি যেখানে পড়াশোনা করেন, আপনি গভর্নমেন্টের বা একটা বিসিএস ক্যাডার হলে কয় টাকা স্যালারি পাবেন? আপনাকে 27 থেকে 30 হাজার টাকা স্যালারি দেবে স্টার্টিংয়ে, তাহলে 30 হাজার টাকা যদি দেয়। আমার ভাই ওই ডিপ্লোমা করা, আমার ইন্টার পাস করা, এসএসসি পাস না করা, 8 পাস করা একটা লোক 50,000 টাকা ইনভেস্ট করে সে মাসে ইনকাম 1 লাখ টাকা পাচ্ছে। এটা কিন্তু মানে আমি গল্প বলতেছি এরকম না। তার মানে আপনি কি চান না যে আপনার মাসিক ইনকাম 1 লাখ টাকা হোক? হুম। তো আপনি চাকরি করে 1 লাখ টাকা পাচ্ছেন না, আপনি বিসিএস ক্যাডার, আপনি 25 বছর আপনার জীবনের একদম অর্ধেক জীবন শেষ করে দিলেন পড়াশোনা করতে করতে, তারপর দিন শেষে আপনি চাকরি খুঁজতে হচ্ছে, তাই না? করে তারপরে বেতন কত? 30,000 টাকা। একজন আপনি এগ্রি এন্টারপ্রেনার হন, অ্যাজ এ আমার উদ্যোক্তার কথা বলছি ভাই, আমি খুব সিম্পলি যদি বলি, আপনার কোম্পানির মালিক হওয়ার দরকার নাই। এগ্রো 1-এর প্রথম উদ্যোক্তা যারা হয়, একটু স্কিল আছে, মানে ভালো মন্দ বুঝে, দায়িত্ব সম্পন্ন নিজের কাজ সম্পর্কে, এরকম মানুষ 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করা এরকম কোনো ইস্যু না। আপনাকে তো সিম্পল একটা বললাম যে টমেটো সেপ্টেম্বর মাসে লাগাইছে, 1 বিঘা জমি, 50 থেকে 70 হাজার টাকা ইনভেস্ট করছে, সে 5 লাখ টাকা রিটার্ন পাচ্ছে 4-5 মাসে। বুঝেন তাহলে মাসিক ইনকাম কত হইলো? 1 লাখ টাকা। সো এরকম যদি সে টমেটোর পরে সে যদি শশা লাগায়, শশার পর তরমুজ লাগায়, তরমুজ পরে ধর মরিচ লাগায়, আপনি বিষয়টা খেয়াল করেন যে এখানে টাকা আছে কি নাই। এখন বিষয়টা হচ্ছে যে আপনার মেন্টালিটি। সো আমাদের দেশের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, না হলে তো এগ্রো 1 হতো না।
যে এখানে শিক্ষিত সচেতন জ্ঞানীগুণী মানুষগুলোকে কৃষকের সাইনবোর্ড লাগায় তাদের এখন টিকে রাখতেছে, না হলে তো প্রতিষ্ঠান বড় হইতো না। 6 বছর টিকতে পারতো এগ্রোয়ান? এতগুলো মানুষের এই কৃষিবিদ, ডক্টরেট ডিগ্রিধারী, চার্টার্ড অ্যাকাউন্টিং লোককে এমপ্লয়মেন্ট দিতে পারতো? তার মানে এটা নিড আছে এবং বাংলাদেশে এটা ঘটতেছে, এটা ঘটবে টুডে অর টুমোরো। কারণ এগ্রিকালচার এমন থাকবে না আগামী 10 বছরে, চেঞ্জ হবে। আর এখানে অবশ্যই ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার সব ব্যাকগ্রাউন্ডের লোকজন আসবে ইনশাআল্লাহ। আপনার কি মনে হয় আগামী 10 বছর পর বাংলাদেশের এগ্রিকালচার কেমন হতে পারে? কারণ বাংলাদেশে তো জায়গাও কম, জনসংখ্যাও অনেক বাড়তেছে, তো সেই দিক থেকে আপনার কি মনে হয় যে বাংলাদেশে এগ্রিকালচারের রেভলিউশন কেমন হতে পারে সামনে? বাংলাদেশে এখনও তেমন কোনো প্রযুক্তি আসে নাই। তার মানে প্রযুক্তি আসবে, এডুকেটেড মানুষ আসবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে। সো এগ্রিকালচার বেস্ট অপরচুনিটি। আপনি যে যত কথাই বলুক, যদি বাংলাদেশে এমপ্লয়মেন্ট এগ্রিকালচার করা যায় এবং প্রযুক্তি ব্যবহার করা যায়, বাংলাদেশের মানুষ বাইরে যা কামলা খাটার দরকার হবে না। ট্রুলি বলছি, আপনি বিদেশে যারা যায় প্রবাসী, এদের কষ্ট, এদের পরিশ্রমের লেভেল, মানে বাংলাদেশের মানুষ কেউ এত পরিশ্রম করে না যেটা বিদেশে যা মানুষ করে। সো এই এমপ্লয়মেন্টটা বাংলাদেশে হবে যেটা মালয়েশিয়াতে হচ্ছে। মালয়েশিয়া নিয়ে কি করে? চাষাবাদ করে ভাই, পাহাড় কাটে, গাছ আলটিমেটলি ওরা কাটে। যে ওখানে এই ঘটনাটা আমাদের তুলনায় কি মালয়েশিয়া কয় বছর এগিয়ে? মিনিমাম 25 বছর, 25-30 বছর এগিয়ে গেছে। সো 25 বছর পরে বাংলাদেশ ওই কাজই করবে যেটা এখন হচ্ছে মালয়েশিয়াতে। ইন্ডিয়া আজকে যে কাজ করতেছে, বাংলাদেশ 10 বছর পর ওই একই কাজ করবে। বাংলাদেশে, ইন্ডিয়াতে আপনি যান, পলি হাউস ফার্মিং এখন খুব পপুলার, গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে। বাংলাদেশে কেবল শুরু করলো, গভর্নমেন্ট কয়েকটা প্রজেক্ট লঞ্চ করছে যে পলি হাউসের মাধ্যমে হাই ভ্যালু ক্রপ প্রোডাকশন। কারণ কি? ইন্ডাস্ট্রি যদি চিন্তা করেন, ওই যে গাছের সাথে কথা বলা, গাছ কেন্দ্রিক, মানে গাছের কাছ থেকে হিসাব নিতে হবে, ভাই তোমার ফলন দেওয়ার কথা ছিল 2 কেজি, তুমি কয় কেজি দিছো? এই যে কথা বলা, এই টেকনোলজি, এইটা ইনক্লুড হলে বাংলাদেশের সব মানুষ কৃষক হবে। আর কৃষি বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটি। ভাই ফাইনালি হচ্ছে একটু শেয়ার করেন আপনারা এখন কত বড় আসলে? আলহামদুলিল্লাহ, আমরা মনে করি যে আমরা আমাদের স্বপ্নের চেয়ে অনেক বড়। আসলে আপনি যদি টাকার অ্যামাউন্টটা জানতে চান, ধরেন আপনি বাংলাদেশে, আমরা হচ্ছে এগ্রোয়ান এমন একটা ব্র্যান্ড যাদের যাত্রা শুরু থেকে এখনো অবধি কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। তাহলে আপনি ব্র্যান্ড ভ্যালু যদি চিন্তা করেন, ভাই এগ্রোয়ান ইউটিউব আর ফেসবুকের ফলোয়ার আপনার 6 লক্ষর উপরে, সাবস্ক্রাইবার 6 লক্ষের উপরে। তার মানে ভিডিও ভিউ হয় প্রত্যেক মাসে 10 মিলিয়নের কাছাকাছি। তো 10 মিলিয়ন মানে কি 1 কোটি মানুষ। তাহলে যে ব্র্যান্ডটা আপনার 4-5 কোটি মানুষের কাছে পৌঁছে গেছে, তার ব্র্যান্ড ভ্যালু কত? মিনিমাম 200 কোটি টাকা। সো আমরা এই এত বড় টিম, অপারেশন এবং সার্ভিস যে চালু রাখছি, এটা আপনি আমরা মানে এই বছর যদি চিন্তা করি, তাহলে আমাদের অর্ধ কোটি টাকার মানে মানে 100 কোটি টাকাতে আমরা হয়তো আগামী 2-1 বছরের মধ্যে আমরা যাবো ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা আমাদের স্বপ্নের চেয়েও বড়, এবং টাকার অ্যামাউন্টটা আমাদের কাছে কোনো মানে অনেক বড় ইম্পর্টেন্ট বিষয় মনে হয় না। আমরা যে থিম নিয়ে কাজ করছি, আমরা বিলিভ করি বাংলাদেশের এডুকেটেড কৃষকের আইডল এবং এডুকেটেড কৃষকের হচ্ছে মানে মেন রাস্তাটা হবে এগ্রোয়ান, এবং এগ্রোয়ান থেকে নাই এই শব্দ কোনো শুনবে না ইনশাল্লাহ। আর এখানে আমরা ওইভাবে কাজ করছি যে ওয়ান স্টপ সলিউশন প্রোভাইড করছি, যেখানে মানে আপনার নলেজ, তারপরে আপনার ট্রেনিং, প্ল্যানিং, প্রোডাক্ট, সার্ভিস সব কিছু এভরিথিং সাপোর্ট আমরা দিচ্ছি। এবং এইভাবেই এগ্রোয়ান আসলে শুধুমাত্র বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো এগ্রোয়ানের সাথে যাত্রা শুরু হয়েছে। আমাদের রিসেন্ট 2টা প্রতিষ্ঠান, একটা নেদারল্যান্ডের প্রতিষ্ঠান আর একটা হচ্ছে ইউকে প্রতিষ্ঠান, যারা এগ্রোয়ানের সাথে জয়েন্টলি কাজ করতেছে এই মানে ক্লাইমেট, এগ্রিকালচার, হাই ভ্যালু ক্রপস এবং মানে এমপ্লয়মেন্ট নিয়ে তারা এগ্রোয়ানের এই থিমটাকে খুব চয়েস করেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা বিলিভ করি যে এগ্রোয়ান আগামী খুব কয়েক বছরের মধ্যে বাংলাদেশের টপ অফ দ্য কোম্পানি হবে, আশা করছি এগ্রিকালচারে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা পডকাস্টের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। একদম শেষ করার আগে আপনি যদি ইয়াং জেনারেশন বা যারা অপরচুনিটি খুঁজতেছে তাদের জন্য যদি আপনি কিছু বলতে চান, তারা কিভাবে সামনের দিনগুলোতে নিজেদের ক্যারিয়ার প্ল্যান করতে পারে, খুব সংক্ষেপে? সংক্ষেপে যদি বলতে যাই, মানে খুব সিম্পল একটা ইস্যু, যে ভাই আপনি কি করতে চান ঠিক করেন, ঠিক করার পরে লেগে থাকেন। আর লেগে থাকা মানে কি, পরিশ্রম করেন। পরিশ্রমের বাইরে কোনো শর্টকাট রাস্তা নাই। আর দিন শেষে একটা জিনিস খেয়াল রাখতে হবে ভাই, যে কয়েকটা ইথিক্স লাগে। ইথিক্সটা হচ্ছে যে আপনি কাউকে মারবেন না, কাউকে ঠকাবেন না, আর নিজেকেও ঠকাবেন না, আপনি ভালো কাজ করবেন। এই ইথিক্সটা যদি রাখেন আর মানুষকে যদি না ঠকান,
আল্লাহ আপনাকে ঠকাবে না, এইটুকু বিলিভ রাখতে পারেন। সো ডেডিকেশন লাগবে, ধৈর্য লাগবে। এটা নিয়ে যে কেউ যে কোনো পেশাতে শুরু করবে আল্লাহ তাকে তুলবেই, আমি এইটুকু বিলিভ করি। কারণ আমার কোনো স্কিল নাই, আমার আহামরি কোনো গুণ নাই যেটা দিয়ে আমি এত ভালো কিছু করতেছি, আল্লাহ আমাকে করাইতেছে। শুধুমাত্র একটা জিনিস আছে, ধৈর্য, পরিশ্রম করা। আমি যাই বুঝি সেটাই করি, আমার কোনো আলাদা কোনো স্কিল নাই। হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের পডকাস্টে আসার জন্য। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, এর মাঝে অনেক কিছু অজানা থেকে গেল। হয়তো যদি কখনো সুযোগ হয় আবার আপনার কাছে জানার চেষ্টা করব। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং আমাদের ইন্টারনাল অনেকগুলো তথ্যগুলো আমরা বলেছি এই পডকাস্টে। সো জেরিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অনেক ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।